নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নেহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, মারিচ সংহার। আজ থাকলো অন্তিম পর্ব। কিরিটি ও মিস্টার গিলানি লিফটে করে নিচে নেমে অফিস ঘরে গিয়ে বসল। ডিউটি রোস্টারটা দেখুন তো মিস্টার গিলানি, কার কার ডিউটি ছিল এই কদিন 203 নম্বর ঘরে। ডিউটি রোস্টারে খোঁজ করে দেখা গেল ওই দুদিন দুজনের ডিউটি ছিল 203 নম্বর কামরায়। তার একজন হচ্ছে মানিকলাল দাস, তার ডিউটি থাকতো ভোর 5টা থেকে বেলা 1টা পর্যন্ত। অন্যজন গিরিধারী, তার ডিউটি থাকতো বেলা 1টা থেকে রাত 11টা পর্যন্ত, কারণ ওই সময় অনেক বেয়াদা ছুটিতে ছিল। প্রথমেই মানিকলালকে ডাকা হলো। মানিকলালকে দেখে কিরিটির মনে হলো সাদা সিধে গোবেচারি টাইপের। তোমার নাম? কিরিটি প্রশ্ন করে। হুজুর, মানিকলাল দাস। 203 নম্বর কামরায় ভোরবেলা থেকে বেলা 1টা পর্যন্ত তোমার ডিউটি ছিল গত 3 দিন। আগে তাহলে ওই 3 দিনে অনেকবার তুমি ওই সাহেব আর মেম সাহেবকে দেখেছো? হ্যাঁ, দেখেছি। এমন কিছু ওদের মধ্যে তোমার নজরে পড়েছে, বা ওদের মধ্যে এমন কোনো কথা কি কখনো তোমার কানে এসেছে ওই 3 দিনে, যাতে করে তুমি বলতে পারো ওদের পরস্পরের সম্পর্ক কেমন ছিল? মেম সাহেব খুব শান্ত ছিলেন, আর সাহেবকে মনে হয়েছে একটু যেন রাগী, চট করে রেগে ওঠেন। ওদের মধ্যে ঝগড়াঝাটি হতে দেখেছো কখনো এই 3 দিনে? না, তবে একদিন, মানে গতকাল সাহেবকে বলতে শুনেছিলাম একবার। তুমি কোথাও একা একা বেরোবে না, আর বাইরে কোথাও কাউকে ফোন করবার চেষ্টা করবে না। মেম সাহেব জবাবে কি বললেন? কিরিটির প্রশ্ন। মেম সাহেব চুপ করেছিলেন। আচ্ছা মানিকলাল, ওদের কাছে কাউকে আসতে দেখেছো ওই 3 দিন? না। আজ সকালে তুমি মর্নিং টি নিয়ে এসে 203 নম্বর কামরার দরজাটা খোলাই দেখেছিলে? হ্যাঁ। ঠিক আছে, গিরিধারীকে এ ঘরে পাঠিয়ে দাও। একটু পরে গিরিধারী এলো, মোটা সোটা বেঁটে, চোখের চাউনি দেখেই মনে হয় লোকটা ধূর্ত প্রকৃতির। গিরিধারী? হুজুর? তুমি তো 203 নম্বর ঘরে 4তলায় বেলা 1টা থেকে রাত 11টা পর্যন্ত ডিউটি দিয়েছো গত 3 দিন। আগে ওই ঘরে সাহেব আর মেম সাহেবকে কখনো তুমি ঝগড়া করতে শুনেছো? আগে প্রায়ই চেঁচামেচি করতে শুনেছি। কিরকম? মেম সাহেব বলতেন না, আর সাহেব বলতেন ফিরে যেতেই হবে। আর কিছু? না হুজুর, তবে একদিন সাহেবকে বলতে শুনেছিলাম। তুমি তাহলে রাজি নও? মেম সাহেব বললেন না, কখনো না। আচ্ছা, ওই 3 দিন কাউকে ওদের সঙ্গে দেখা করতে দেখেছো? আগে গতকাল বিকেলে সাহেব বের হয়ে যাবার পর মেম সাহেব সন্ধ্যে 6টা নাগাদ বের হয়ে রাত 8:45 নাগাদ সাহেবের ফেরার পর ফিরে আসেন। তার মিনিট 20 বাদেই মেম সাহেব আবার ঘর থেকে বের হয়ে যান। তার আধ ঘন্টা বাদে একজন সাহেবকে ওই ঘরে আসতে দেখেছি। তখন রাত কটা হবে? তা 10:30 কি 11:15 মতো হবে। সেই সাহেব কতক্ষণ ছিলেন?
তা বলতে পারবো না হুজুর। বের হয়ে যেতে দেখনি? আজ্ঞে না, কারণ আমি ডিউটি শেষ হয়ে যাওয়াতে নিচে চলে গিয়েছিলাম। কিরিটি কিছুক্ষণ চুপ করে থেকে বললে, মেম সাহেব কখন ফিরলেন? তাকে আর ফিরতে দেখিনি হুজুর, গিরিধারী বললে। কিরিটি গিরিধারীকে আর প্রশ্ন করল না, বিদায় দিল। একটু পরে নির্মল চাটুর্যে এসে ওই ঘরে ঢুকলো। এসো নির্মল, তোমার এখানকার কাজ শেষ হলো? হ্যাঁ, আপাতত একজন সেপাইকে দরজার সামনে মোতায়েন করে ঘরে তালা দিয়ে এসেছি। কিরিটি এবার মিস্টার গিলানিকে বলল, কাল রাত্রে যিনি রিসেপশন ডিউটিতে ছিলেন তাকে একবার ডাকুন তো। গিলানির ডাক পেয়ে গোমেস একটু পরে এসে ঘরে ঢুকল। মিস্টার গোমেস, কাল রাত্রে তোমার কখন ডিউটি ছিল? কিরিটি প্রশ্ন করল। রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত। তুমি একাই ছিলে? না, বোসবাবুও ছিলেন, আমরা দুজনে ছিলাম। ভোর 6:30টার পর ডিউটিতে এসেছিলেন মিস্টার সুশীল চক্রবর্তী। গত রাত্রে 10টার পর কোনো ভিজিটার 203 নম্বর ঘরে এসেছিল বা কোনো এনকোয়ারি করেছিল? না তো, 203 নম্বর ঘরে কোনো ভিজিটার আসেনি। অন্য কোনো দিন? না, তবে দিনের বেলাতে আমার ডিউটি ছিল না, মিস্টার হাজরার ডিউটি ছিল। তাকে ডেকে জিজ্ঞাসা করে দেখুন। কিন্তু হাজরাও একই কথা বললে, কোনো ভিজিটার আসেনি। ওই দিন সন্ধ্যাবেলা অবনীশের বাগবাজারের বাড়িতে অবনীশ আর কিরিটির মধ্যে কথা হচ্ছিল তার দোতলার ড্রয়িং রুমে বসে। খবর শুনেছ অবনীশ? কিরিটি বলল। কি বলো তো? তোমার বন্ধু সমরেন্দ্র খুন হয়েছে। সে কি? অবনীশ যেন কিছুই জানে না, এমনি ভাব দেখালো। হ্যাঁ, আজ সকালে হোটেলে 203 নম্বর ঘরে তার গুলিবিদ্ধ মৃতদেহ আবিষ্কৃত হয়েছে। ডান দিককার বুকে, কণ্ঠার ওপর ও তার কিছু নিচে আর একটা গুলির ক্ষতচিহ্ন। আর অর্চনা পালিয়েছে মনে হচ্ছে বলে অবনীশের মুখের দিকে তাকালো কিরিটি। পালিয়েছে? কোথায়? পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। সন্ধ্যার কিছু আগে বের হয়ে রাত 8:45টায় সে হোটেলে ফিরে আসে, তারপর আবার ঘন্টাখানেকের মধ্যে বের হয়ে যায়। তুমি তার কোনো সন্ধান জানো? আমি? না তো। কোথায় সে যেতে পারে বলে তোমার মনে হয় অবনীশ? আমি তো কিছু ভাবতেই পারছি না, অবনীশ বললে। আচ্ছা অবনীশ, গত 3 দিনে অর্চনা মানে তোমার স্ত্রীর সঙ্গে তুমি দেখা করার বা কোনো কথা বলার চেষ্টা করনি? না। সেও করেনি? না। এখানে তার যাবার জায়গা আর কোথায় থাকতে পারে বলে তোমার মনে হয়? যাবার জায়গা একমাত্র তার বাপের ওখানে আছে বলে জানি, তবে সেখানে গেছে বলে মনে হয় না। কেন? তার বাবা আর তার সঙ্গে কোনো সম্পর্কই রাখেননি। সেও এখান থেকে চলে যাবার পর আর কোনো সম্পর্ক রাখেনি। কিরিটি কিছুক্ষণ নিঃশব্দে বসে পাইপ টানতে লাগলো। অবনীশের মনের মধ্যে যেন কেমন একটা অস্বস্তি, গলাটা কেমন যেন শুকিয়ে আসছে অবনীশের। হঠাৎ কিরিটি কথা বললে আবার, অবনীশ, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই। আমাকে? কি কথা? তুমি আমায় অর্চনার খোঁজ নিতে বলেছিলে কেন? তোমাকে তো সেদিনই বলেছিলাম কিরিটি, ওদের বিবাহ হয়েছে কিনা সংবাদটা আমার জানার প্রয়োজন ছিল। সে তো তুমি নিজেও অর্চনাকে টেলিফোন করে জানতে পারতে। পারতাম, তবে সমরেন্দ্র সে সময় ঘরে থাকলে অসুবিধা হতো, হয়তো ও ঠিক জবাব দিত না। আচ্ছা অবনীশ, যতদূর মনে আছে আমার, তুমি তো ভালোবেসেই অর্চনাকে একদিন বিবাহ করেছিলে। সে কথাও তো তোমায় সেদিন বলেছিলাম। হ্যাঁ বলেছিলে, কিন্তু ধরো আজও যদি ওদের বিবাহ না হয়ে থাকে, তুমি কি অর্চনাকে আবার ফিরে পাবার চেষ্টা করতে? না না, তা কেন? তবে 5 বছর হলো যে তোমাকে ছেড়ে অন্য এক পুরুষের সঙ্গে একত্র আছে। সে যদি তাকে বিবাহ নাও করে থাকে এবং তার প্রতি তোমার যদি কোনো আকর্ষণের আর অবশিষ্ট না থেকেই থাকে, তাহলে তার বিবাহের ব্যাপারটা জানবার জন্য তুমি এত উৎসুক হয়েছিলে কেন?
নাকি তুমি তার মনটা পরখ করে দেখতে চেয়েছিলে যে আজও তোমার প্রতি তার কোনো মোহ বা আকর্ষণ আছে কিনা? না, ঠিক তা নয়। বলতে পারো আমার সবটাই একটা নিছক কৌতূহল। না অবনীশ, তা নয়। তবে কি? ইফ আই এম নট রং, তুমি আজও তাকে ফিরে পেতে চাও? না না কিরিটি, বিশ্বাস করো, আমার কথা এখনো শেষ হয়নি। আমাকে বলতে দাও। তোমার মনের মধ্যে সেই আকাঙ্ক্ষা ছিল বলেই অর্চনা দূর দেশে চলে গেলেও তুমি অন্যের দ্বারা তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছো সর্বদা। এবং প্রণবেশের কাছ থেকে চিঠিতে তারা কলকাতায় আসছে শুনে ছুটে গিয়েছিলে এয়ারপোর্টে। কোথায় তারা উঠলো ফলো করে তাদের থাকার আস্তানা জেনেছো। হ্যাঁ অবনীশ, তুমি আজও অর্চনাকে ভুলতে পারোনি। আর আর হয়তো অর্চনাও তোমাকে ভুলতে পারেননি। আমি বলছি তিনি আসবেন, তোমার কাছে নিশ্চয়ই আসবেন। আজ না হয় কাল, না হয় পরশু। আসবে? হ্যাঁ, অর্চনা আসবেই তোমার কাছে। কারণ কি কারণ? কারণ সে জানে একমাত্র তোমার কাছেই আশ্রয় পাবে সে। আর তখনই তুমি জানতে পারবে সমরেন্দ্রকে কে খুন করেছে। সত্যি সমরেন্দ্র খুন হয়েছে বলে তুমি মনে করো? অবনীশ বললে কিরিটির মুখের দিকে তাকিয়ে। মনে করি না, আমার স্থির বিশ্বাস যে সত্যি সত্যি খুন হয়েছে, আত্মহত্যা করেনি। কেমন করে বুঝলে? তার মৃতদেহ ও ক্ষতস্থান দেখে। একটু আগে তো বললাম তার বুকে দুটো ক্ষতস্থান রয়েছে এবং সেটা আত্মহত্যাজনিত নয়। ওরকমটা হতে পারে না। কোনো মানুষ আত্মহত্যা করলে সাধারণত হয় গলার মধ্যে নল পুড়ে, না হয় থুতনিতে নল বসিয়ে ফায়ার করে। আর বুকের ডান পাশে নল বসিয়ে গুলি চালায় না কেউ। চালালে বাঁ পাশেই নল বসিয়ে গুলি চালায়। তুমি তুমি কি মনে করো অর্চনাই সমরেন্দ্রকে খুন করেছে? হতেও পারে। না না, আমি বলছি সে করেনি। কিরিটি মৃদু হেসে বললে, তাহলে এখনো তোমার পুরোপুরি বিশ্বাস আছে অর্চনার উপরে? বিশ্বাস নয়, তাকে যতটুকু চিনেছিলাম তার উপরে নির্ভর করেই আমি বলছি কথাটা। কিরিটি আবার হাসল। হাসছ যে? ও কিছু না, আজ উঠি। কারণ অর্চনার কোনো সংবাদ না পাওয়া পর্যন্ত আর আমার তো এগোবার পথ নেই। চলি। কিরিটি উঠে পড়ল, ঘর থেকে বের হয়ে গেল। আর অবনীশ পাথরের মতো বসে রইল সোফাটার উপরে। অবনীশের সবকিছু যেন গোলমাল হয়ে যায়। কিরিটির কথায় স্পষ্টই বুঝতে পারল অবনীশ যে তার মনের মধ্যে কোথায় যেন একটা সন্দেহ দানা বেঁধেছে। অর্চনার সঙ্গে তার দেখা হয়নি বা কথা হয়নি, কথাটা যেন সে বিশ্বাস করছে না। অবনীশ উঠে পাশের ঘরে গেল। অর্চনা স্তব্ধ হয়ে বসেছিল ঘরের মধ্যে। তার কানে কিরিটি আর অবনীশের সব কথাই গিয়েছে। অর্চনা, এখন কি করি বলো তো? আমি বরং চলে যাই। অর্চনা বললে। চলে যাবে? কোথায়? হোটেলে। তুমি কি পাগল হয়েছ? নচেৎ তোমাকেই বিপদে পড়তে হবে। আমার জন্য তোমার না ভাবলেও চলবে। না অবনীশ, আমাকে একটু ভাবতে দাও অর্চনা, অবনীশ বললে। কিরিটি অবনীশের বাগবাজারের বাড়ি থেকে বের হয়ে সোজা গেল পার্ক স্ট্রিট থানায়। নির্মল চাটুর্যের থানাতেই ছিল। কিরিটি ঘরে ঢুকতেই নির্মল চাটুর্য বললে, আসুন মিস্টার রায়। অর্চনার আর কোনো সংবাদ পেলে? কিরিটি শুধাল। না, ভাবছি ও সুটকেসের মধ্যে যে ফটোটা পাওয়া গিয়েছে সেটা কাগজে ছেপে দিয়ে একটা বিজ্ঞাপন দেব। কোনো লাভ হবে না, কিরিটি বললে। কেন? কারণ সহসা যাতে কারো চোখে না পড়ে এমন কোনো জায়গাতেই সে নিশ্চয়ই আত্মগোপন করে আছে। সেটা কোথায় হতে পারে? এখানে তার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব? মনে হয় সেটা সে চট করে করবে না। কেন? নির্মল চাটুর্য শুধালো। তাতে করে আরো জটিলতার সৃষ্টি হতে পারে বলে। তবে সে কোথায় গেল? কোথায় সে যেতে পারে? কোথায় যেতে পারে সেই কথাটাই আমি সকাল থেকে ভাবছি। কোথায় সে যেতে পারে? কোথায় তার যাওয়া সম্ভব? আচ্ছা মিস্টার রায়, আপনার কি মনে হয় অর্চনাই হত্যা করেছে সমরেন্দ্রকে? হতেও পারে। আমার কিন্তু ধারণা তাই। অথবা সে গা ঢাকা দিল কেন রাতারাতি?
গা ঢাকা দেওয়ার অন্য কারণও থাকতে পারে নির্মল। কি কারণ থাকতে পারে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। তারপর আরও কিছুক্ষণ কথা হলো দুজনের মধ্যে এবং ঘন্টা 2 পরে কিরিটি থানা থেকে বের হয়ে এলো। গাড়িতে বসে যে চিন্তাটা কিরিটির মনের মধ্যে আবর্ত রচনা করতে থাকে সেটা হচ্ছে অবনীশ যেন কিছু একটা গোপন করে চলেছে কিরিটির কাছ থেকে। আজ সে যে বললে অর্চনাকে সে ফোনও করেনি আর তার সঙ্গে তার দেখাও হয়নি, কথাটা যেন খুব দৃঢ়তার সঙ্গে সে তাকে বলতে পারেনি। কোথায় যেন তার গলার স্বরে খানিকটা দ্বিধা, খানিকটা সংকোচ ছিল। অবনীশের সঙ্গে এবারে অর্চনা প্রসঙ্গ আলোচনার সময় যেটা তার মনে হয়েছিল এবং এখন আবার বেশি করে মনে হচ্ছে, অবনীশ আজও অর্চনাকে ভুলতে পারেনি। আর ভুলতে পারেনি বলেই আজও সে দ্বিতীয়বার বিবাহ করেনি। বিবাহ সে আর করল না কেন? আর কেনই বা অর্চনার খবর প্রণবেশের চিঠিতে জানবার পরও তাকে ডিভোর্সের ব্যবস্থা করল না? না, ওই ব্যাপারের মধ্যে আরও কোনো গূঢ় কারণ আছে। অবনীশ তার শয়নকক্ষের মধ্যে পায়চারি করছিল। সামনে একটা সোফায় অর্চনা স্থির হয়ে বসে মধ্যে মধ্যে সে কেমন যেন ভীত দ্বিধান্বিত দৃষ্টিতে অবনীশের দিকে তাকাচ্ছিল। বাইরে মধ্যরাত্রি ঝিমঝিম করছে। অবনীশের নিজের হাত যেন নিজেই কামড়াতে ইচ্ছে করছিল। কিরিটি অস্ত্র যে বুমেরাং হয়ে তারই দিকে ফিরে আসবে তা বুঝি সে স্বপ্নেও ভাবেনি। কিরিটিকে অবনীশ ভালো করেই জানে, সমরেন্দ্র হত্যার শেষ পৃষ্ঠায় না পৌঁছানো পর্যন্ত সে নিরস্ত হবে না। তার সুচিন্তিত বিশ্লেষণ তাকে সোজা নিয়ে গিয়ে হত্যাকারীর মুখোমুখি ঠিক দাঁড় করিয়ে দেবে। তারপর হত্যাকারীর আর পিছোবার মতো এক পা জমিও থাকবে না। যতই কিরিটির কাছে সে মুখে অস্বীকার করুক না কেন, সে অর্চনাকে সত্যিই কোনোদিন ভুলতে পারেনি। আর তাই প্রণবেশের কাছ থেকে অর্চনার কলকাতায় আসার সংবাদ পেয়েই ছুটে গিয়েছিল এয়ারপোর্টে এবং সেখান থেকে হোটেলের দরজা পর্যন্ত এবং কিরিটি শরণাপন্ন হয়েছিল অর্চনার বর্তমান ইতিহাসটা জানবার জন্যই। কি ভাবছো অবনীশ? সহসা একসময় অর্চনা প্রশ্ন করলে। কিছু না তো, অবনীশ বললে। এখানে এসে তোমাকে আমি খুবই বিপদে ফেলে দিলাম, তাই না অবনীশ? বিপদে যদি ফেলেই থাকো আর তো সে বিপদকে এড়াবার পথ নেই অর্চনা। আমাকে তুমি ছেড়ে দাও, আমি চলে যাই। না অবনীশ, তুমি ভেবে দেখো। তুমি ব্যস্ত হও না অর্চনা। কিন্তু আমার মনে হচ্ছে আমাকে যেতে দিলেই বোধহয় ভালো করতে অবনীশ। পুলিশ সন্দেহ হয়ে ঘুরে বেড়াচ্ছে তোমার জন্য এবং তুমি যতই অস্বীকার করো সমরেন্দ্রকে তুমি হত্যা করনি, তোমার কথা তারা বিশ্বাস করবে না। কেমন যেন বোবা অসহায় দৃষ্টিতে তাকালো অর্চনা অবনীশের মুখের দিকে। আচ্ছা অর্চনা, একটা কথার অকপটে সত্য জবাব দেবে আজ? বলো। 5 বছর বাদে হঠাৎ তোমরা কলকাতায় আবার এলে কেন? অর্চনা কথাটার কোনো জবাব দেয় না, মাথা নিচু করে স্থির হয়ে বসে থাকে। প্লিজ অর্চনা, চুপ করে থেকো না, জবাব দাও। কি জবাব দেব? কেন আবার হঠাৎ এলে? তুমি কি আচ্ছা সত্যি সত্যি আমাকে ভুলতে পারোনি? জানো অর্চনা, আমিও কিন্তু আজ পর্যন্ত তোমাকে ভুলতে পারিনি। সত্যি বলছো অবনীশ? আজও তোমার মনের মধ্যে আমার স্থান আছে? সে কি তুমি এখনো বুঝতে পারছো না? কিন্তু এ কি হলো? এই যে সব গোলমাল হয়ে গেল, চোট পাকিয়ে গেল। হতাশায় গলার স্বর অবনীশের ভেঙে পড়ল। অবনীশ! অর্চনার ডাকে অবনীশ অর্চনার মুখের দিকে তাকালো। বলো। আমি মা হতে চলেছি। তুমি? হ্যাঁ, আর সেটা বুঝতে পেরেই অনেক করে সমরেন্দ্রকে জপিয়ে এদেশে এসেছিলাম যাতে তার নাগালের বাইরে চলে যেতে পারি। অর্চনার কথাগুলো অবনীশের কেমন যেন দুর্বোধ্য মনে হয়। মা হতে চলেছে বলে অর্চনা সমরেন্দ্রর নাগালের বাইরে যেতে চায়? কিন্তু কেন? কথাটা সমরেন্দ্র জানে নিশ্চয়ই, অবনীশ বললে। না, অর্চনা বললে। জানতে পারলেই সে আমার গর্ভের সন্তানকে আবারও ষড়যন্ত্র করে হত্যা করে ফেলবে। তুমি অর্চনা, তোমার কথা আমি যে কিছুই বুঝতে পারছি না, অর্চনা বললে।
অবনীশ, আমার বুকের মধ্যে যে মা হবার একটা আকাঙ্ক্ষা প্রবল হয়েছিল সেটা আমি কোনোদিনই বুঝতে পারিনি। বুঝতে পারলাম যখন তুমি নিজে শতপ্রবৃত্ত হয়ে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে শুরু করলে। সুপ্ত আকাঙ্ক্ষাটা যেন আমার বুকের মধ্যে গুমড়ে গুমড়ে কাঁদতে শুরু করে দিল। আমিও যেন ভিতরে ভিতরে অস্থির হয়ে উঠতে থাকলাম একটি সন্তানের জন্য, একজনের মা ডাক শুনবার জন্য। নির্নিমেষে চেয়ে আছে অবনীশ অর্চনার মুখের দিকে। অদূরে ঘরের কোণে রক্ষিত স্ট্যান্ডের ঘেরাটোপে ঢাকা আলোর একটা আভাস অর্চনার বাঁ দিককার গালে এসে পড়েছে, অন্য দিকটা আবছা আবছা। অর্চনার শিথিল হাত দুটো চোখের উপরে ন্যস্ত। ওর বসবার সমস্ত ভঙ্গিটাই যেন কেমন বিষণ্ণ করুণ। অর্চনা আবার বলতে লাগলো, বোধহয় আমার মতো এ জগতের সব মেয়েই একদিন মা হবার জন্য মনে মনে লালায়িত হয়ে ওঠে। মেয়ে মানুষের জীবনের চরম সার্থকতা, চরম আনন্দকে পাবার জন্য ব্যাকুল হয়ে ওঠে। শুধু মেয়ে মানুষ কেন, বোধ করি পুরুষও ওই সন্তানের মধ্যে দিয়েই তার চরম তৃপ্তি লাভ করতে চায়। তাই যেদিন আড়াল থেকে ডক্টর নন্দীর কথাটা কানে এলো, অর্চনা, হ্যাঁ, আমি সব কথা শুনেছিলাম। তারপর তুমি তার চেম্বার থেকে বের হয়ে এলে। সেই মুহূর্তে তোমার সারা মুখ জুড়ে হতাশা আর ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছিল। তুমি শুনলে হয়তো আজ অবাক হবে, আমার মনের মধ্যে কোনো করুণাই জাগাতে পারোনি। অবনী স্তব্ধ হয়ে অর্চনার কথাগুলো শুনতে থাকে। অর্চনা বলতে লাগলো, আমার সেই মুহূর্তে কি মনে হয়েছিল জানো? তুমি তুমি আমায় প্রতারণা করেছ। প্রতারণা? তাই তোমার অক্ষমতা অন্যায়ভাবে আমার কাঁধে চাপাচ্ছ। এই অন্যায়, ইনজাস্টিস আমি আমি কেন সহ্য করব? আমার নারীত্ব কেন এভাবে বঞ্চিত হবে? কেন কেন আমি জীবনে মা হতে পারবো না? আর কথাটা যত ভাবতে লাগলাম আমার মন যেন বিদ্রোহী হয়ে উঠতে লাগলো, এবং সেই সঙ্গে অবনীশ অর্চনার মুখের দিকে তাকালো। অর্চনা বলতে লাগলো আবার একটু থেমে, আমার দেহের মধ্যে যে মাতৃত্বের আকাঙ্ক্ষা এতকাল সুপ্ত হয়েছিল, সেই আকাঙ্ক্ষাটা যেন ক্রমশ উগ্র ভয়ঙ্কর হয়ে উঠতে লাগলো অবনীশ। তারপর কটা মাস কেবল ওই কথাই ভেবেছি। হ্যাঁ, ভেবেছি আর ভেবেছি। ভাবতে ভাবতে তোমার কথাটা ভুলেই গেলাম। কেবল আমার কথাটাই ভাবতে লাগলাম। আমি এ জীবনে মা হতে পারবো না। না, মা হওয়া আমার হবে না। তুমি তুমি সব তাহলে জানতে পেরেছিলে? হ্যাঁ। এরপর চরম আঘাত এলো তার মাসখানেক বাদে। হাসপাতালের কেবিনে অ্যাক্সিডেন্টের পর যেদিন ডক্টর ব্যানার্জি তোমাকে বললেন তুমি কোনোদিনও সন্তানের বাপ হতে পারবে না, আমি ছুটে পালিয়ে এলাম। তুমি তুমি বিশ্বাস করবে কিনা জানি না অবনীশ, তুমি বিশ্বাস করো, সমরেন্দ্রর সঙ্গে আমি সেদিন তোমাকে ফেলে চলে গিয়েছিলাম শুধু শুধু সেই কারণেই, তাকে ভালোবেসে নয়। কিন্তু তখন তো জানি না। অবনীশ বিস্ময় চেয়ে আছে অর্চনার মুখের দিকে। অর্চনা বলতে লাগলো, সে একটা বিস্ট, একটা নৃশংস রাক্ষস। আমার দেহটাকে ঘিরে তার কেবল একটা বিকৃত লালসাই মাত্র ছিল। তার পরিতৃপ্তির পথ সে খুঁজেছিল তোমার দুর্দিনে তোমার ব্যবসায় টাকা ঢেলে আমার সঙ্গে নতুন করে ঘনিষ্ঠ হয়ে উঠবার জন্য। কিন্তু কলকাতায় এসে তুমি আমাকে ফোন করেছিলে কেন? শুধু জানতে চেয়েছিলাম তোমার মুখ থেকে তুমি আমাকে ভুলে গেছো কিনা। ভুলে যাওয়াটাই তো স্বাভাবিক, অবনীশ বলল। জানি, কিন্তু ফোনে তোমার সঙ্গে কথা বলেই বুঝেছিলাম অর্চনাকে তুমি ভোলোনি। আর তক্ষুনি মনে হলো আমার এই সংকটে কেউ যদি উদ্ধার করতে পারে আমায়, তো সে তুমি। হ্যাঁ, তুমি অবনীশ, তুমি তুমি কেবল আমাকে সেই কটা দিনের জন্য আশ্রয় দাও। যে সন্তান আমার গর্ভে এসেছে সেই সন্তান যতদিন না আমার ভূমিষ্ঠ হয়। ভেবেছিলাম পরের দিন সেই কথাগুলোই তোমায় বলবো, কিন্তু বলো, থামলে কেন? ভিক্টোরিয়া থেকে ফিরে গেলাম হোটেলে। তারপর যা যা ঘটেছে তুমি তো সব জানো। তাই তো গত রাত্রে হোটেল থেকে বের হয়ে তোমার কাছেই ছুটে এসেছিলাম। অর্চনা থামল। অবনীশ তখনও অর্চনার মুখের দিকে তাকিয়ে। তার সমস্ত চিন্তা ভাবনা যেন ওলটপালট হয়ে গিয়েছে। অর্চনা তার কাছে এই 5 বছর বাদে ছুটে এসেছে তার আকর্ষণে নয়, তার গর্ভের সন্তানকে সমরেন্দ্রর লোলুপ দৃষ্টি থেকে বাঁচাতে মাত্র, তার মাতৃত্বের আকাঙ্ক্ষাটাকে পরিতৃপ্ত করবার জন্য।
অর্চনার প্রতি অবনীশের এত বছরের সযত্ন লালিত ভালোবাসাটা যেন একটা প্রচণ্ড আঘাতে একেবারে চুরমার হয়ে গেল। অবনীশ? হ্যাঁ। অবনীশ তাকালো অর্চনার মুখের দিকে। আমি আমি তাহলে এখন কি করব? তা তো জানি না অর্চনা। অবনীশের মনের মধ্যে তখন একটি মানুষের দুটি চোখের অন্তর্ভেদী দৃষ্টি তাকে অস্থির করে তুলেছে। কিরিটি রায়। কিরিটির দুটি চোখে সে ফাঁকি দেবে কি করে? পৃথিবীর অন্য প্রান্তে পালিয়ে গেলেও তো সে নিষ্কৃতি দেবে না। সে কি বুঝতে পারেনি কিরিটির কথাবার্তা শুনে? কেন কেন সে এখানে এসেছিল? কিরিটি সন্দেহ করেছে নিশ্চয়ই অর্চনা তার কাছেই এসেছে। অবনীশ বললে, সত্যি বুঝতে পারছি না অর্চনা, তুমি এখন কি করবে? তুমি কি এখন আমাকে বিশ্বাস করতে পারছো না অবনীশ? আমি মিথ্যা বলছি না, বিশ্বাস করো। সমরেন্দ্রকে আমি হত্যা করিনি। পুলিশ তা বিশ্বাস করছে না, বললাম তো তোমাকে। তাছাড়া পুলিশের চোখে ধুলো দিতে পারলেও একজনের চোখে তুমি এড়াতে পারবে না অর্চনা। কে? কার কথা বলছো? কিরিটি রায়। ও সত্য সন্ধানী, ওর কাছে সত্য গোপন থাকবে না। ওকে আমি জানি। মানুষের মনকে ও এমনভাবে ডিসেকশন করে যে অকপট সত্য আপনা থেকেই প্রকাশ হয়ে যায়। কিরিটি রায় এর মধ্যে এলো কি করে? আমি আমি তার কাছে অনুরোধ জানিয়েছিলাম তোমরা কেন আবার কলকাতায় ফিরে এসেছো সেটা জানবার জন্য। আর আর কি, তোমাদের বিবাহ হয়েছে কিনা সেই কথাটা জানতে। সে কথাটা তো তুমি নিজেই সরাসরি আমাকে জিজ্ঞাসা করতে পারতে। তখন তো তুমি আমাকে ফোন করনি, আর তুমি যে আমাকে ফোন করবে তাও তো আমি ভাবতে পারিনি। যদি জানতে পারতে বিয়ে হয়েছে আমাদের। জানলে কি করতাম আমি জানি না। না অবনীশ, বিয়ে আমাদের হয়নি। যদিও আমি অনেক অনুরোধ করেছি তাকে, সন্তান হলে সেই সন্তান আমার যাতে সমাজে স্বীকৃতি পায়, কিন্তু কোনো মতেই সমরেন্দ্রকে বিয়েতে রাজি করাতে পারিনি। অবনীশ অর্চনার কথাটা শুনে চুপ করে রইল। অর্চনাকে তাহলে শেষ পর্যন্ত সমরেন্দ্র স্ত্রীর মর্যাদা দেয়নি। তাকে ভোগ করার জন্যই এবং অর্চনার প্রতি তার দীর্ঘদিনের লালসাকে চরিতার্থ করবার জন্যই তাহলে অবনীশের অধিকার থেকে অর্চনাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু তাই বা কি করে হবে? অর্চনার নিজেরও ইচ্ছা প্রবল না থাকলে কি তাকে সমরেন্দ্র নিয়ে যেতে পারত? অবনীশের তা সত্ত্বেও কিন্তু অর্চনার কথা ভেবে দুঃখ হয়। মা হবার লোভে শেষ পর্যন্ত সে কি গভীর লজ্জা আর দুঃখকেই না বরণ করে নিয়েছিল। অবনীশ? অর্চনার ডাকে অবনীশ তাকালো ওর মুখের দিকে। তাহলে আমি চলে যাই? অর্চনা বললে। ভুলে যাচ্ছ কেন? পুলিশ তোমাকে খুঁজে বেড়াচ্ছে, তুমি তাদের দৃষ্টি এড়িয়ে পালাবে কোথায়? আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব? সে কি? না না, তোমার হয়তো তাহলে বিচারে ফাঁসি হয়ে যাবে অর্চনা, আর তা না হলে যাবজ্জীবন কারাবাস। কিন্তু আমি এখানে থাকলে শেষ পর্যন্ত তোমাকেও তো বিপদে পড়তে হবে। তা হোক, তবু তুমি এখানেই থাকো। আজ না হয় আমি লুকিয়ে থাকবো, কিন্তু চিরটাকাল তো আর তা সম্ভব নয়। সবাই জানে আমি আর একজনের সঙ্গে গৃহত্যাগ করে চলে গিয়েছি। না, কেউ জানে না, একমাত্র তোমার বাবা ছাড়া। আমার মা? তিনি গত বৎসর মারা গেছেন। মা নেই? অর্চনার চোখের কোণ দুটো জলে ভরে আসে। আমি সকলকে বলেছি তোমার কঠিন রোগ হয়েছিল, তাই তোমাকে চিকিৎসার জন্য ইউরোপে পাঠিয়ে দিয়েছি। অবশ্যই সাধুচরণ আর মঙ্গলা জানে তুমি গৃহত্যাগ করে গিয়েছিলে। সাধুচরণের জন্য চিন্তা নেই, সে এলেও তাকে কাজে রাখবো না। কিন্তু আমি ভাবছি মঙ্গলার কথা, তা তাকেও না হয় ছাড়িয়ে দেব। তাতেই কি তুমি নিষ্কৃতি পাবে? সে কথাও ভাবিনি তা নয়, ভেবেছি এবারে বিক্রি করে দিয়ে বালিগঞ্জে একটা বাড়ি কিনব। আমরা সেখানে চলে যাব, নতুন করে আবার সংসার পাতব। কিন্তু বাবা? বাবা জানেন আমি এখন কলকাতায়। সে কি, কেমন করে? একটা চিঠিতে তাকে আমি জানিয়েছি। তুমি তোমার বাবাকে চিঠি দিয়েছো? অবনীশের বিস্ময়ের যেন অবধি নেই। হ্যাঁ দিয়েছি। খুব অন্যায় করেছো অর্চনা। তুমি সেদিন হঠাৎ ওইভাবে চলে গিয়ে কত বড় আঘাত যে দিয়েছিলে তার মনে, তা তুমি জানো না।
অর্চনা কোনো কথা বলে না, মাথা নিচু করে বসে থাকে। অবনীশ আবার বললে, তার অত উঁচু মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলে তুমি। তার সেদিনকার কয়েকটা কথাতেই আমি তা বুঝেছিলাম। পৃথিবীতে সবার ক্ষমা পেলেও তুমি তার ক্ষমা কোনোদিনই পাবে না। জানি বাবা অন্যায়কে কোনোদিন ক্ষমা করেন না। আমার মার সামান্য একটা অপরাধের জন্য একসময় বাবা দীর্ঘ 4 মাস মার সঙ্গে কথা বলেননি। অবনীশ বলল, একদিন তার একটা কথাই আমি বুঝেছিলাম, সে সময় তোমাকে সামনে পেলে হয়তো গুলি করে হত্যা করতেও তিনি পিছপা হতেন না। অর্চনা বলল, ভেবেছিলাম বাবা হয়তো ক্ষমা করলেও করতে পারেন তোমাকে, তাই না? হ্যাঁ, মানে না, তুমি তার একমাত্র সন্তান হলেও তার কাছে আজ তুমি মৃত। সত্যি চিঠি লিখে খুব অন্যায় করেছি, বুঝতে পারছি। অর্চনা ম্লান কণ্ঠে বললে, কবে তাকে চিঠি লিখেছিলে? এখানে আসার আগেই বিলেত থেকে চিঠি লিখেছিলাম, অমুক তারিখে আমি রওনা হচ্ছি। অবনীশ বললে, হঠাৎ যদি তোমার বাবা এখানে এসে উপস্থিত হন তাহলে? আসবেন বলে মনে হয় না অবনীশ। তিনি নিশ্চয়ই ধারণা করতে পারবেন না যে আমি এখানে তোমার বাড়িতে এসেছি। অর্চনা, চলো কালই আমরা কদিনের জন্য অন্যত্র কোথাও চলে যাই। কোথায় যাবে? দেখি ভেবে। ওদিকে রাত্রি শেষ হয়ে এসেছিল। জানালা পথে আবছা আলো জানিয়ে দিয়েছিল রাত শেষ হয়ে এসেছে। অবনীশ মিথ্যা বলেনি। মণিময় মল্লিক কন্যাকে ক্ষমা করতে সত্যিই পারেননি। অবনীশকে সেদিন বলেননি মণিময়, আর অবনীশও ধারণা করতে পারেনি যে অর্চনা ওইভাবে হঠাৎ সমরেন্দ্রর সঙ্গে গৃহত্যাগ করবে। মণিময়ের প্রথমেই যে কথাটা মনে হয়েছিল সেটা হচ্ছে ওই সমরেন্দ্রের সঙ্গেই নিশ্চয়ই অর্চনা চলে গিয়েছে, কিন্তু অবনীশকে সেটা তিনি বলতে পারেননি। অবনীশ হাসপাতাল থেকে ফিরে আসবার 2 দিন পরেই মণিময় অবনীশের গৃহে এসেছিলেন। তখনও অর্চনা চলে যাওয়ার খবরটা শোনেননি তিনি। অবনীশ তার শোয়ার ঘরে স্তব্ধ হয়ে বসেছিল। ইদানিং বাতের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন মণিময় মল্লিক। ঘরে ঢুকে অবনীশকে ওইভাবে চুপচাপ বসে থাকতে দেখে বললেন, কেমন আছো অবনীশ? ভালো। তারপর একটা সোফায় বসতে বসতে মণিময় বললেন, ডক্টর ব্যানার্জির সঙ্গে তোমার সম্পর্কে আমার প্রায় কথা হতো। 3 দিন আগে তিনি আমায় বলেছিলেন তোমাকে এবার ডিসচার্জ করে দেবেন। ভেবেছিলাম পরশুই তোমার এখানে আসবো, কিন্তু গাউটটা এত বেড়ে গেল যে। অবনীশ কোনো কথা বলে না, চুপ করে থাকে। তা কেটিকে দেখছি না, সে কোথায়? কথাটা বলে অবনীশের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন মণিময়। কেটি অর্চনার ডাক নাম। ওই নামেই মণিময় বরাবর আদর করে ডাকতেন তার একমাত্র সন্তান অর্চনাকে। সে মানে, অবনীশ কেমন যেন ইতস্তত করে থেমে যায়। কোথায় সে বলে নিজেই মণিময় মল্লিক উচ্চ কণ্ঠে ডাকলেন, কেটি, কেটি। কোনো সাড়া এলো না। কেটি নেই নাকি? কেটি বাড়িতে নেই অবনীশ? বলতে বলতে হঠাৎ অবনীশের মুখের দিকে তাকিয়ে থেমে গেলেন মণিময় মল্লিক। কি হয়েছে অবনীশ? তবুও কোনো কথা নেই অবনীশের মুখে। কথা বলছো না কেন অবনীশ? কেটি কোথায়? মণিময়ের কণ্ঠে রীতিমতো একটা উদ্বেগ প্রকাশ পেল এবারে। সে নেই। কতটা বোঝা গলায় এবারে যেন অবনীশ কোন রকমে শব্দটা উচ্চারণ করল। নেই? নেই মানে কি? মানে, স্পিক আউট মাই বয়। মনে হচ্ছে তুমি যেন আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। অবনীশ, কি হয়েছে? অবনীশ বুঝল দুধে অ্যাটর্নি মানুষ তার শ্বশুরের জেরায় আর কিছুই গোপন থাকবে না, সত্য প্রকাশ হয়ে পড়বে। তাই বলে, সে নেই বাবা। নেই? কোথায় গিয়েছে সে? চলে গিয়েছে। চলে গিয়েছে? কোথায় গিয়েছে? উৎকণ্ঠায় যেন ভেঙে পড়লেন মণিময় মল্লিক। জানি না। জানো না? কেটি কোথায় চলে গেছে তুমি জানো না? মনে হচ্ছে ইউ আর হাইডিং সামথিং ফ্রম মি। কি হয়েছে বলো, কি হয়েছে? অবনীশ অনন্যপায় হয়ে তখন সব কথা শ্বশুরকে বলল।
সব শুনে মণিময় কিছুক্ষণ গুম হয়ে রইলেন। তারপর বললেন, আমাকে তুমি এতদিন এসব কথা জানাওনি কেন? যে চলে যাবে তাকে আটকাবো কি করে বাবা? চাবুক মেরে, বুঝেছো? চাবুক মেরে তাকে আটকানো উচিত ছিল তোমার। কোন বুঝতে পারছি সব। তুমি অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে যাওয়ার পর থেকেই সমরেন্দ্রর সঙ্গে ইদানিং সে খুব ঘোরাঘুরি করছিল। সমরেন্দ্র এখানে আসা যাওয়া করছিল। মঙ্গলার মুখে কথাটা শুনে আমার মোটেই ভালো লাগেনি। কিন্তু এত নিচে নেমে গেল কেটি? আমার মেয়ে হয়ে এমন নিচ কাজ সে কেমন করে করতে পারলো? আপনি যা ভাবছেন তার নাও হতে পারে, ক্ষীণ কণ্ঠে বলল অবনীশ। বুঝতে পারছি, সে সমরেন্দ্রের সঙ্গেই চলে গেছে। কিন্তু কোথায় যাবে তারা? খুঁজে তাদের আমি বের করবই, আর খুঁজে পেলে দুটোকেই আমি গুলি করে মারব। বাবা, অর্চনা আপনার মেয়ে? না, সে আর আমার কেউ নয়। সে ইজ ডেড, ডেড টু মি। ছি ছি বলে মণিময় মল্লিক উঠে পড়েছিলেন। তারপর ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন। মণিময় মল্লিকের কণ্ঠ হতে উচ্চারিত সেই ছি ছি শব্দটা যেন অবনীশের বুকের উপরে গোটাকত হাতুড়ির ঘা দিয়ে গেল। অস্থির অশান্ত পায়ে মণিময় মল্লিক অবনীশের ঘর থেকে বের হয়ে সোজা নিচে নেমে এসে তার নিজের অপেক্ষমান গাড়িতে উঠে বসলেন। ড্রাইভার বুটা সিং গাড়ি ছেড়ে দিল। একটা একটা কথাই তখন মণিময়ের মাথার মধ্যে তার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে ফেলেছে। তার মেয়ে, তার বড় আদরের একমাত্র সন্তান, তার মাথায় এত বড় একটা লজ্জার বোঝা চাপিয়ে দিয়ে গেল। সমস্ত জগতের সামনে তার মাথাটা হেট করে দিয়ে গেল। চাপা থাকবে না, কখনোই চাপা থাকবে না। এই সংবাদ একদিন না একদিন প্রকাশ পাবেই। সেদিন তিনি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাবেন কি করে? জামাই মেয়ে নিয়ে যে তার গর্বের সীমা ছিল না। মণিময় নিজের গৃহে পৌঁছে সোজা নিজের কামরায় প্রবেশ করলেন, এবং সেই যে শয়নকক্ষে প্রবেশ করলেন, তারপর 7-7টা দিন ঘরের বাইরে আর পা দিলেন না। অফিস থেকে ঘন ঘন ফোন আসতে লাগলো, ফোন ধরলেন না। ফোন বেজে বেজে থেমে যেতে লাগলো। তৃতীয় দিনেই পার্টনার হিমাংশু দত্ত বাড়িতে এলেন। মল্লিক অ্যান্ড দত্ত ফার্মের পার্টনার। কিন্তু ভৃত্য যোগেশ নিচে গিয়ে তাকে জানালো, বাবুর শরীর ভালো নয়, দেখা হবে না। হিমাংশু দত্ত বিস্মিত হলেন। রীতিমতো অসুস্থ অবস্থাতেও মণিময়ের কাছ থেকে তাকে ইতিপূর্বে ওই ধরনের কথা কখনো শুনতে হয়নি। হিমাংশু দত্ত বললেন, কি হয়েছে যোগেশ তোমার বাবুর? তা জানি না আজ্ঞে, তবে আজ দুদিন তো তিনি ঘরের মধ্যে থেকে বেরই হচ্ছেন না। বের হননি? না, কেবল পাইচারি করছেন, খাওয়া দাওয়া সব বন্ধ। কেবল কাপের পর কাপ চা খাচ্ছেন আর প্যাকেটের পর প্যাকেট সিগারেট শেষ করছেন। খড়ময় সিগারেটের পোড়ার টুকরো ছড়ানো, ঘরটা ঝাঁট দিতেও দেননি। হিমাংশু দত্ত যোগেশের কথা শুনে বুঝলেন একটা কিছু হয়েছে, এবং রীতিমতো গুরুতরই কিছু ঘটেছে। কিন্তু কি এমন ঘটতে পারে? অনেক ভেবেও সেটা অনুমান করতে পারলেন না। হিমাংশু দত্ত চলে গেলেন। মণিমায়ের বুকের মধ্যে যে ঘৃণা ও আক্রোশের আগুনটা সর্বক্ষণ ধিকি ধিকি জ্বলছিল, সময়ের প্রলেপে আস্তে আস্তে সেটা প্রশমিত হয়ে আসতে লাগল। কিন্তু তা হলেও তিনি অর্চনার ব্যাপারটা ভুলতে পারলেন না। মণিময় অবনীশের গৃহে আসা অতঃপর একেবারে বন্ধ করে দিলেন। কোন মুখ নিয়ে আর তিনি যাবেন জামাইয়ের সামনে? কিন্তু অবনীশের বাড়ি না গেলেও গোপনে অর্চনার সন্ধান তিনি করতে লাগলেন সর্বত্র। সেই অনুসন্ধানের ব্যাপার থেকে মণিময় একটা দিনের জন্য নিবৃত্ত হননি। 5 বছর ধরে অনুসন্ধান চালিয়ে গিয়েছেন। দীর্ঘ 5 বছর পরে অকস্মাৎ একদিন অর্চনার লেখা ফরেন লেটারটা মণিময়ের হাতে এসে পৌঁছল। দুপুরের মেলগুলো যোগেশ তার টেবিলের উপর রেখে গিয়েছিল। অফিস থেকে ফিরে সেই মেলগুলো ঘাঁটতে ঘাঁটতেই অর্চনার চিঠিটা তার হাতে পড়ল। অর্চনা লিখেছে, বাবা, জানি তুমি আমাকে ক্ষমা করতে পারোনি, তোমার ক্ষমার যোগ্য আমি নই। তবু প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কলকাতা থেকে সমরেন্দ্রের সঙ্গে ইংল্যান্ড চলে এসেছিলাম। এতদিন লন্ডন শহরে ছিলাম। সামনের 10 তারিখে BOACর ফ্লাইটে দেশে ফিরছি। হোটেলেই উঠব, মহারাজা হোটেল। একটিবার যদি তোমাকে একটি প্রণামের অনুমতি দাও তো কেটি তোমার কাছে যাবে।
প্রণাম নাও তোমার কেটির। কেটি। অনেকক্ষণ ওই চিঠিটা হাতের মধ্যে ধরে বসে রইলেন মণিময় মল্লিক। যে ঘৃণা ও আক্রোশের জ্বালাটা প্রায় নিভে এসেছিল সেটা যেন দপ করে জ্বলে উঠল আবার। কপালের দুপাশে শিরা দুটো দপ দপ করতে লাগলো মণিময়ের। একটা অসহ্য যন্ত্রণা ধীরে ধীরে মাথার মধ্যে ছড়িয়ে পড়তে লাগলো ক্রমশ। কি দুঃসাহস নির্লজ্জ মেয়েটার, আবার চিঠি লিখেছে তাকে। নির্দিষ্ট দিনে চিঠির সত্যতা যাচাই করবার জন্য মণিময় এয়ারপোর্টে গেলেন এবং একসময় দূর থেকে হঠাৎ অবনীশকে দেখে যেন চরম বিস্ময়ের একটা ধাক্কা খেলেন। অবনীশ? অবনীশ কেন এয়ারপোর্টে? তবে কি সেও জেনেছে কেটি আজ আসছে? তবে কি অবনীশ জানতো যে কেটি এই 5 বছর লন্ডনে ছিল? দূর থেকেই দেখতে লাগলেন মণিময় অবনীশকে। 5 বছর পরে অবনীশকে আবার দেখছেন। মানুষটার চেহারার কি আশ্চর্য পরিবর্তন হয়েছে মাত্র এই 5 বছরেই। এই অল্প বয়সেই চুলে পাক ধরে গিয়েছে, কপালে ভাঁজ পড়েছে, সমস্ত মুখটা যেন ভেঙে গেছে। পাছে অবনীশের নজরে পড়ে যান মণিময়, তাই নিজেকে আড়াল করে নিলেন তিনি। প্লেন লেট ছিল। একসময় প্লেন ল্যান্ড করল এবং মণিময় দূর থেকেই সমরেন্দ্রকে প্রথম লাউঞ্জে প্রবেশ করতে দেখলেন, তার পশ্চাতে কেটিকেও। তাহলে সে মিথ্যা লেখেনি। ঘৃণার আক্রোশে যেন দম বন্ধ হয়ে আসছিল মণিময়ের। মনে হচ্ছিল যদি তার হাতে একটা পিস্তল থাকতো তাহলে এই মুহূর্তে দুটোকে গুলি করে ওই চরম লজ্জা থেকে মুক্তি পেতে পারতেন। কি নির্লজ্জ, আবার হাসছে। মণিময় নিজেকে যেন আর বিশ্বাস করতে পারেন না। এমনই নিজের উপর আস্থা হারিয়ে ফেলেছিলেন। যদি আক্রোশের বসে হঠাৎ কিছু একটা করে বসেন। তাই চোরের মতোই যেন চুপি চুপি লাউঞ্জ থেকে বের হয়ে এলেন মণিময়। বুটা সিং, জি সব, কোঠি চলো। অর্চনা সমরেন্দ্র কলকাতায় পৌঁছবার পরের দিন সন্ধ্যায় হোটেলে ফোন করলেন মণিময় মল্লিক। মহারাজা হোটেল? ইয়েস, পুট মি টু রুম নাম্বার 203 প্লিজ। ফোনের অপর প্রান্ত থেকে প্রথমে রিং শোনা গেল, তারপরই পুরুষের গলা ভেসে এলো। বাসু স্পিকিং। সমরেন্দ্র বাসু? ইয়েস, আপনি? আমি মণিময় মল্লিক। তোমার সঙ্গে আমার বিশেষ প্রয়োজন। কখন দেখা হতে পারে? ফোনে মণিময়ের পরিচয় পেয়েই যেন হঠাৎ পাথর হয়ে গিয়েছিল সমরেন্দ্র। অর্চনার বাবা! জানলে কি করে যে সে আর অর্চনা কলকাতায় এসেছে এবং এই মহারাজা হোটেলেই উঠেছে? তবে কি অর্চনাই জানিয়েছে তার বাবাকে? কিন্তু কেন? ওদিকে ফোনে সাড়া না পেয়ে মণিময় বললেন, হ্যালো হ্যালো। বলুন, সমরেন্দ্র বললে। কবে কখন তোমার সঙ্গে আমার দেখা হতে পারে? অ্যাট এনি টাইম, আজ কাল পরশু। কেন আমার সঙ্গে দেখা করতে চান আপনি? সেটা সামনাসামনি বলতে চাই। তোমাদের দুজনার সঙ্গেই দেখা হওয়া আমার একান্ত প্রয়োজন। বেশ, আসুন যে কোনো সময়, আমরা হোটেলেই আছি। একটু পরে বাথরুম থেকে অর্চনা বের হয়ে আসতে সমরেন্দ্র ওর মুখের দিকে তাকালো। অর্চনা? কি বলছো? তোমার বাবা একটু আগে ফোন করেছিলেন। বাবা ফোন করেছিল? হ্যাঁ। তা তোমার বাবা জানলেন কি করে যে আমরা কলকাতায় এসেছি আর এখানে এই হোটেলে উঠেছি? আমি বাবাকে চিঠি দিয়েছিলাম ইংল্যান্ড থেকে। তোমার দুঃসাহস তো কম না? দুঃসাহসের কি আছে? তাছাড়া বাবাকে কতদিন দেখি না। তা বাবা কি বললেন? আসবেন। কোথায়? আমাদের সঙ্গে তিনি দেখা করতে চান, তাই এখানেই আসতে বললাম। সে কি, এখানে আসতে বললে কেন? কেন, ক্ষতি কি? অর্চনা আর কথা বলতে পারে না। সে সমরেন্দ্রের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাইরে বৃষ্টি নেমেছে আকাশ কালো করে। একেবারে ঝড়ো ঝড়ো অজুর ধারায় বৃষ্টি। কিরিটি তার বসবার ঘরে বসেছিল। গত রাত্রে অবনীশের ওখান থেকে ফিরে আসবার পরই কৃষ্ণা শুধিয়েছিল। কোথায় গিয়েছিলে এত রাত হলো? অবনীশের ওখানে। অর্চনার কোনো সন্ধান পাওয়া গেল? কৃষ্ণা শুধায়। হোটেল থেকে সকালে ফিরেই কিরিটি কৃষ্ণাকে হোটেলের ঘটনাটা বলেছিল। তারপর আজ সকালে সেই ব্যাপার নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা চলেছিল। আমার কিন্তু একটা কথা মনে হচ্ছে।
কৃষ্ণা বললে। কি? অবনীশবাবু ওই ব্যাপারের সঙ্গে জড়িত আছেন, কৃষ্ণা বললে। কথাটা যে আমারও গতরাত্র থেকে মনে হচ্ছে না তা নয়, কারণ গতরাত্রে অবনীশের সঙ্গে কথা বলে একটা ব্যাপার আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে। অবনীশ আজও তার স্ত্রীকে ভুলতে পারেনি। শুধু তাই নয়, তার পলাতকা স্ত্রী সম্পর্কে তার মনের মধ্যে একটা দুর্বলতাও আছে। তাই তোমার মনে হয়? হ্যাঁ, শুধু তাই নয়, অর্চনা যদি আজ আবার অবনীশের কাছে ফিরে আসে, অবনীশ হয়তো তাকে আবার গ্রহণও করবে বলেই আমার মনে হয়। এত কাণ্ডের পরেও? কিরিটি মৃদু হেসে বললে, হ্যাঁ, সাতকাণ্ড রামায়ণের পরেও। কিন্তু কথা হচ্ছে, আমি ভাবছি এত বছর পরে অর্চনা আবার লন্ডন থেকে ফিরে এলো কেন? কি এমন তার প্রয়োজন পড়লো এত বছর পরে এখানে আসবার? দেখো, কথাটা যে আমারও মনে হয়নি তা নয়। হয়তো সে ভেবেছে যা হবার তা তো হয়েই গিয়েছে, এবং এতদিনে সবকিছু থিতিয়ে গিয়েছে নিশ্চয়ই, তাই দেশে ফিরে এসেছে। চিরকাল বিদেশে থাকবেই বা কেন? তাছাড়া এমন ঘটনা তো ঘটেছে, আমরা জানি। নিশ্চিন্তে থাকতে পারো তুমি, অর্চনার মনের মধ্যে কোনো পিছুটান নেই, ছিলও না। তাই যদি হবে তো সমরেন্দ্রই বা কেন খুন হলো, আর সেই সঙ্গে অর্চনাই বা এভাবে নির্দিষ্ট হলো কেন? কিরিটি বলতে থাকে, ওইখানেই একটা খটকা লাগছে আমার মনের মধ্যে। অর্চনার সন্ধান পাওয়া গেলে হয়তো সমরেন্দ্র হত্যার ব্যাপারে যে জটিলতা, তা অনেকটা দূর হতো। জানো কৃষ্ণা, গত রাত থেকেই একটা কথা যেন আমার মনে হচ্ছে। কি? অবনীশ জানে অর্চনা কোথায় গিয়েছে বা এখন সে কোথায় আছে, কিন্তু সে ব্যাপারটা আমার কাছে বেমালুম চেপে গিয়েছে বলে আমার ধারণা। কিন্তু অর্চনার ব্যাপারেই তো অবনীশবাবু তোমার কাছে এসেছিলেন, কৃষ্ণা বলল। তবে তিনি অর্চনা সন্ধান জানলে গোপন করবেন কেন? একটা কথা তুমি ভুলে যাচ্ছ কৃষ্ণা। অবনীশ আমার কাছে শুধু দুটি কথা জানতে চেয়েছিল। প্রথমত ওদের বিবাহ হয়েছে কিনা, আর দ্বিতীয়ত 5 বছর বাদে কেন ওরা আবার কলকাতায় ফিরে এলো। এখন মনে হচ্ছে হয়তো সবকিছুই তার জানা হয়ে গিয়েছে। নির্মল চাটুর্যকে বাড়ি ফেরার আগে আমি সেটাই জানিয়ে এসেছি। তাকে বলেছি অবনীশের মুভমেন্টস আর তার বাড়ির উপরে নজর রাখতে। কি জানি, কৃষ্ণা বলল। আবার এও আমার মনে হচ্ছে ওই অবনীশ বাবুই। কি? কিরিটি কৃষ্ণার মুখের দিকে তাকালো। তোমার বন্ধু ওই অবনীশ বাবুই হত্যা করেছে? হতেও তো পারে, এতদিনকার সঞ্চিত অপমান আর আক্রোশ। তাই যদি হবে তো অর্চনা পালালো কেন? অর্চনাও হয়তো অবনীশের মতোই আজও তাকে ভুলতে পারেনি। মুহূর্তের উত্তেজনায় বা ঝোঁকের মাথায় সে হয়তো বাড়ি ছেড়ে সমরেন্দ্রের সঙ্গে চলে গিয়েছিল। তারপর অনুতাপ জেগেছিল মনে, এই তো? না, তা নয়, কারণ অনুতাপ জাগতে দীর্ঘ 5 বছর সময় লাগতে পারে না। এমনও তো হতে পারে অনুতাপ জাগলেও অর্চনার পক্ষে ফিরে আসবার ব্যাপারে অসুবিধা ছিল। কিসের অসুবিধা? তুই যে বলছো তাই যদি ধরে নিই, তেমন আসার ইচ্ছা থাকলে কেউ তাকে আটকাতে পারে না। তাছাড়া অর্চনা অশিক্ষিতা মেয়ে নয়। তার বিবাহের আগে ও পরে তার সম্পর্কে যেটুকু আমরা জানি তা থেকেই জানা যায়। আচ্ছা, এমনও তো হতে পারে অবনীশ বাবু নয়, অর্চনাই সমরেন্দ্রকে হত্যা করেছে, তারপর অবনীশের পরামর্শেই আত্মগোপন করেছে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই উভয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছিল সমরেন্দ্র নিহত হবার আগে বা পরে কোনো সময়। আর তাই যদি হয়ে থাকে তো অবনীশ আজ না হয় কাল আমার কাছে সব খুলে বলবেই, কারণ সে কিরিটি রায়কে খুব ভালো করেই চেনে। আচ্ছা, একটা কথা, হোটেলের ঘরের মেঝেতে যে অ্যাস্ট্রে পড়েছিল তার মধ্যে তুমি দুরকম, মানে দুই ভিন্ন ব্র্যান্ডের সিগারেটের টুকরো পেয়েছো, তাই না? একটা তার মধ্যে হয়তো ছিল সমরেন্দ্রর ব্র্যান্ড, অন্যটা? কিরিটি মৃদু হেসে বললে, সেখানেও ধোঁয়া, কারণ অবনীশ স্মোক করে না। তাহলে ওই অ্যাস্ট্রেতে অন্য ব্র্যান্ডের সিগারেটের টুকরোটা কোথা থেকে এলো? কিরিটি বললে, সম্ভবত সেই স্যুট পরিহিত ব্যক্তি যার কথা তোমায় বলেছি দুর্ঘটনার রাত্রে অর্চনা ঘর থেকে বের হয়ে যাবার ঘণ্টাখানেক পরে।
মানে প্রায় 9:45 নাগাদ হোটেলের ওই 203 নম্বর ঘরে এসেছিল। এবং গিরিধারী যাকে সে রাত্রে আর বের হয়ে যেতে দেখেনি রাত 11টা পর্যন্ত, সেই হয়তো স্মোকার ছিল। তার ব্র্যান্ড ছিল ইন্ডিয়া কিং। এর থেকে কি প্রমাণ হয়? 4টে ব্যাপার প্রমাণিত হয় কৃষ্ণা। প্রথমত, লোকটি মানে সেই আগন্তুক ধনী ব্যক্তি। দ্বিতীয়ত, সে হয়তো সমরেন্দ্রর পরিচিত ছিল। তৃতীয়ত, সে জানত সমরেন্দ্র লন্ডন থেকে এসে ওই হোটেলে উঠেছে এবং ওই ঘরে আছে। এবং চতুর্থত হচ্ছে, লোকটা গোপনে এসেছে, সোজা 203 নম্বর ঘরে গিয়ে ঢুকেছে এবং একসময় গোপনেই আবার সবার অজ্ঞাতে হোটেল থেকে বের হয়ে গিয়েছে। সম্ভ্রান্ত বা ধনী ব্যক্তি বলছো কেন? কারণ সাধারণ লোক ইন্ডিয়া কিং স্মোক করতে পারে না। ইন্ডিয়া কিং সিগারেটের মধ্যে সবচাইতে কস্টলি ব্র্যান্ড। এবং ভুলো না, তার পরিধানে ছিল স্যুট। সেও তো হত্যা করতে পারে বই কি। কারণ রাত 11টার পর গিরিধারী তার ডিউটি শেষ করে চলে গিয়েছিল নিচে। এবং আজই নির্মল আমায় জানিয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী পিস্তলের গুলিতেই সমরেন্দ্রের মৃত্যু হয়েছে। এবং সম্ভবত রাত 11টা থেকে 12টার মধ্যে কোনো এক সময় সমরেন্দ্রকে গুলি করা হয়েছিল। তাই যদি হয়ে থাকে, তবে ওই আগন্তুকই। কিরিটি মৃদু হাসল, তারপর বলল, ভুলো না যে ওই আগন্তুককে রাত 11টা পর্যন্ত ঘর থেকে যেমন কেউ বের হয়ে যেতে দেখেনি, তেমনি সে রাতে 11টার পর কোনো এক সময় আগন্তুক ঘর থেকে চলে যাবার পর আর কেউ তো ঘরে আসতে পারে। ধরো অর্চনাও ফিরে আসতে পারে। কৃষ্ণা হেসে বলল, তুমি ওদের তুচ্ছ তুচ্ছ ব্যাপারকেও এমন জটিল করে তোলো। তা নয় কৃষ্ণা, কথা হচ্ছে যদি কেউ প্রি প্ল্যান্ড ওয়েতে কাউকে হত্যা করতে চায়, তো সে ধরা না পড়বার জন্য সকল রকম সেফটিরই ব্যবস্থা করবে। কিন্তু সে যদি গুলি করে হত্যা করে থাকে, তাহলে তো সে ওই 5 বছরে অনেক সুযোগই নিশ্চয়ই পেয়েছিল। সেক্ষেত্রে সে এখানে আসবার পর কেন হত্যা করলো? কথাটা যেমন মিথ্যা নয়, তেমনি উড়িয়ে দেবার মতো নয়। অর্চনার পক্ষে হয়তো সমরেন্দ্রকে হত্যা করবার যথেষ্ট কারণ ছিল এবং সুযোগও পেয়েছে সে। কিন্তু একজন নারীর পক্ষে হঠাৎ কাউকে হত্যা করা অত সহজ নয়, বিশেষ করে তার মনোবৃত্তির দিক দিয়ে। কিন্তু কিন্তু কি? পরে এখানে আসবার পর হয়তো এমন কিছু ঘটেছে বা ঘটেছিল যার মধ্যে যথেষ্ট প্রভোকেশন ছিল, যার ফলে উত্তেজনার মাথায় অর্চনা সমরেন্দ্রকে গুলি করেছে। সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে, কৃষ্ণা বলল। কিরিটি মৃদু হেসে বললে, গোলমাল অনেকটা পরিষ্কার হয়ে যাবে যদি অর্চনার হদিশ পাওয়া যায় বা অবনীশ সব সত্য কথা বলে। তাহলে ওইখানেই তুমি আটকাচ্ছ? আটকাইনি, তবে নিঃসন্দেহে ওটা বর্তমান হত্যা রহস্যের একটা জটিল প্রশ্ন। এই সময় বাইরে একটা গাড়ির শব্দ পাওয়া গেল। কৃষ্ণা বললে, কে এলো আবার এই বৃষ্টির মধ্যে? নির্মলবাবু নয় তো? কিরিটি মৃদু হেসে বললে, এই বৃষ্টিতে নির্মল আসবে না। জঙ্গলি এসে ঘরে ঢুকলো। বাবু, অবনীশ বাবু এসেছেন। কিরিটি কৃষ্ণার মুখের দিকে তাকালো। কৃষ্ণার চোখের দৃষ্টিতে বিস্ময়। কিরিটি বললে, যা, এই ঘরে পাঠিয়ে দে। কৃষ্ণা উঠে পড়ল। ওয়াটারপ্রুফ খুলতে খুলতে অবনীশ এসে ঘরের মধ্যে ঢুকল। এসো অবনীশ, কি ব্যাপার এই বৃষ্টির মধ্যে? তুমি সেদিন চলে আসার পর অনেক ভেবেছি। কিরিটি মৃদু হেসে বললে, ভেবে দেখলে বোধহয় আমার কাছে সব কথা অকপটে প্রকাশ করা তোমার উচিত ছিল। অবনীশ চেয়ে আছে তখন কিরিটির মুখের দিকে, তার দু চোখে অগাধ বিস্ময়। আমি জানতাম অবনীশ, তোমাকে আমার কাছে আসতেই হবে। জানতে? হ্যাঁ, জানতাম, আর তাই অপেক্ষা করছিলাম। তুমি জানো বোধহয় অর্চনা দেবী কোথায়? জানি। আমি অনুমান করেছিলাম সেদিন তোমার কথা শুনে আর তোমার মুখ দেখে। কোথায় তিনি? আমার বাড়িতে। গত রাত্রে আমি যখন তোমার ওখানে গিয়েছিলাম, তখন সে আমার দোতলার শোবার ঘরে, মানে পাশের ঘরেই ছিল। তা কখন এসেছিলেন তিনি তোমার কাছে? দুর্ঘটনার দিন রাত তখন বোধহয়
দুটো সোয়া দুটো হবে। বাথরুমের পিছনে মেথডদের যাতায়াতের যে ঘোরানো সিঁড়ি আছে সেটা দিয়েই সে এসেছিল। অবনীশ, আমি শুনেছি সেদিন সন্ধ্যা 6টা নাগাদ সমরেন্দ্র যখন ঘরে ছিল না, তখন অর্চনা দেবী হোটেল থেকে বের হয়ে যান এবং 8:45 নাগাদ আবার হোটেলে ফিরে আসেন। ইতিমধ্যে সমরেন্দ্র আবার হোটেলে এসেছিল। এই খবর তুমি কার কাছে শুনলে? শুনেছি, শোনো। তারপর মিনিট 20 বাদেই, মানে 9টা 10 কি 15 হবে, আবার অর্চনা দেবী ঘর থেকে বের হয়ে যান। তাই যদি হয় তো 9টা সোয়া 9টা থেকে রাত 2টো সোয়া 2টো, এই 5 ঘন্টা সময় তো চৌরঙ্গি থেকে বাগবাজারে পৌঁছতে সময় লাগতে পারে না। এমনকি হেঁটে গেলেও এতটা সময় লাগে না। আর একটা কথা, তোমার স্ত্রী কি তোমায় বলেছেন সন্ধ্যা 6টার সময় বের হয়ে তিনি কোথায় গিয়েছিলেন? বলেছে। কোথাও কারোর সঙ্গে দেখা করতে কি? হ্যাঁ, আমার সঙ্গে। তোমার সঙ্গে? তাহলে তুমি তোমার স্ত্রীর সঙ্গে তার আগেই কথা বলেছিলে? হ্যাঁ, সে আমাকে ফোন করেছিল সন্ধ্যায় ভিক্টোরিয়ার সামনে তার সঙ্গে অতি অবশ্যই একটিবার দেখা করবার জন্য। যাক, একটা ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল। আজও তার প্রতি তোমার যথেষ্ট দুর্বলতা আছে। আজও তোমার ভালোবাসা মরে যায়নি। অবনীশ চুপ করে থাকে। কিরিটি আবার কথা বলে। কতক্ষণ তোমরা একত্রে ছিলে? ঘন্টা 2। তারপর তাকে 8:45 নাগাদ হোটেলের সামনে নামিয়ে দিয়ে যাই। তাহলে বোঝা যাচ্ছে গিরিধারীর কথাই ঠিক। 8:45 নাগাদই তোমার স্ত্রী আবার হোটেলে ফিরে যান। কিন্তু অবনীশ, তুমি জানো না বোধহয় মিনিট 20 বাদেই আবার তিনি ঘর থেকে বের হয়ে যান। জানি। জানো? হ্যাঁ, দুজনের মধ্যে চটাচটি হয়, কথা কাটাকাটি হয়। তারপর ব্রুট সমরেন্দ্র অর্চনাকে চাবুক মারতে উদ্যত হতেই সে ছুটে ঘর থেকে ভয়ে পালিয়ে যায়। তারপর রাস্তায় রাস্তায় অনেকক্ষণ ঘুরে বেড়ায়। ওই 5 ঘন্টা তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালেন? না, সে আবার হোটেলে ফিরে গিয়েছিল। কখন, কটার সময়? তা ঠিক জানি না, তবে বোধহয় ঘন্টা 2-2.5 বাদে। তার মানে রাত 11টার পর কোনো এক সময় হোটেলে গিয়েছিলেন অর্চনা। হ্যাঁ, আর ঘরে ঢুকে সে দেখে সমরেন্দ্র গুলিবিদ্ধ হয়ে মরে পড়ে আছে মেঝেতে। কিরিটি, আমি জানি তোমার কাছে শেষ পর্যন্ত কোনো কথাই গোপন থাকবে না। তোমার তীক্ষ্ণ বিচার ও বিশ্লেষণ দিনের আলোর মতো সবকিছু সত্যকে প্রকাশ করে দেবে। তাই তোমার কাছে এসেছি সব সত্য বলতে। তুমি বিশ্বাস করো, অর্চনা সমরেন্দ্রকে হত্যা করেনি। কিরিটি চিন্তামগ্ন। অবনীশের কথার কোনো জবাব দেয় না। কিরিটি কিরিটি অবনীশের ডাকে তার মুখের দিকে তাকালো। তুমি তুমি কি মনে করো অর্চনাই? এখনো সমস্ত কিছু তার বিরুদ্ধেই যাচ্ছে অবনীশ। হঠাৎ যেন একটা কথা কিরিটির মনে পড়ল। কিরিটি বললে, আচ্ছা অবনীশ, তোমার ও সমরেন্দ্রর এমন কি কোনো জানাশোনা কেউ আছেন যিনি ইন্ডিয়া কিং সিগারেট স্মোক করেন? ইন্ডিয়া কিং? কই, এই মুহূর্তে তেমন তো কাউকে মনে পড়ছে না। মনে পড়ছে না? ভাবো ভাবো অবনীশ, তোমার স্ত্রীর কথা যদি সত্যি হয়ে থাকে তো জেনো, একমাত্র ওই ইন্ডিয়া কিংই তোমার স্ত্রীকে বাঁচাতে পারে। কি বলছো কিরিটি? অবনীশ বলল। ঠিকই বলছি অবনীশ, একমাত্র ওই ইন্ডিয়া কিংই এই সংকটে তোমাদের দিকে ভরসার হাত বাড়াতে পারে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মনে পড়েছে? কে কে খায় ইন্ডিয়া কিং? একজনকে অবশ্যই মনে পড়েছে। তিনি ওই ব্র্যান্ডটাই স্মোক করেন। কে কে সে? উত্তেজিত হয়ে কিরিটি প্রশ্ন করে। আমার মানে অর্চনার বাবা। তোমার শ্বশুর মশাই? হ্যাঁ, মণিময় মল্লিক। আচ্ছা একটা কথা অবনীশ, তোমার স্ত্রীর ওইভাবে চলে যাওয়াটা তিনি কিভাবে নিয়েছিলেন? মোটেই ভালোভাবে নেননি, অত্যন্ত রেগে গিয়েছিলেন তিনি। তার মানে ব্যাপারটা কি আঘাত এনেছিল তোমার শ্বশুরের মনে? প্রচণ্ড আঘাত এনেছিল, কিন্তু তার পক্ষে এমন কাজ। নিজেদের আদরিণী কন্যার লজ্জাটা তাকে কতখানি আঘাত দিয়েছিল সেটা তুমিও জানো না, আমিও জানি না। তাছাড়া তার দিক থেকে সম্ভাবনাটা পুলিশ তো বাদ দেবে না। না না কিরিটি, সমরেন্দ্রকে তিনি হত্যা করবেন? না না, তা সম্ভব নয়। এই জগতে কি যে সম্ভব আর কি যে সম্ভব নয়, যদি এত সহজেই সেই মীমাংসায় আমরা পৌঁছতে পারতাম, তাহলে তো কথাই ছিল না। দেখো অবনীশ,
আমার কিন্তু কেন যেন মনে হচ্ছে তিনি মানে মিস্টার মল্লিক সে রাত্রে ওই হোটেলে গিয়েছিলেন। একমাত্র তার সপক্ষে যুক্তি তো তোমার ওই ইন্ডিয়া কিং সিগারেটের টুকরো। কিরিটি মৃদু হাসল। আপাতত তাই বটে। অতঃপর উভয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। বাইরে বৃষ্টি তখনও অঝোর ধারায় ঝরে চলেছে। কিরিটি, অবনীশ বললে, আমি এখন কি করব? কিসের কি করবে? অর্চনা সম্পর্কে এখন আমার কি করা কর্তব্য? পুলিশকে কি জানাবো? তোমার মন যে পুলিশকে জানাতে চাইছে না তা বুঝতে পারছি অবনীশ, কিন্তু আমার মনে হয় পুলিশকে বোধহয় সব কথা জানানোই তোমার উচিত। কিন্তু পুলিশ যদি অর্চনাকে অ্যারেস্ট করে? তা হয়তো করবে, কিন্তু আদালত তো আছে। সে যদি তার নির্দোষিতা প্রমাণ করতে পারে তো সে সঙ্গে সঙ্গে মুক্তি পাবে। তাহলে বলছো আমি সব কথা পুলিশকে জানিয়ে দিই? তার আগে এক কাজ করো, তোমার শ্বশুরমশাইয়ের সঙ্গে একবার কথা বলো। না না, এক কাজ করো না, তাকে তোমার এখানে আজ ডেকে পাঠাও। তারপর সব কথা তাকে খুলে বলো। ডেকে পাঠাবো আমার বাড়িতে? হ্যাঁ, আর শোনো, তুমি তাকে সন্ধ্যার পর তোমার বাড়িতে আসতে বলো। আমিও উপস্থিত থাকবো। তুমি? হ্যাঁ আমি। আমারও কিছু প্রশ্ন আছে তার কাছে, আর তিনি তোমার বাড়িতে এলেই সে প্রশ্নগুলো তুলবার আমার সুবিধা হবে। বেশ, তাই হবে। অবনীশ অতঃপর কিরিটির কাছ থেকে বিদায় নিল। অবনীশ ফিরে এলো তার গৃহে বাগবাজারে। কিরিটির কাছে কোনো কিছুই চাপা থাকবে না, সব হয়তো প্রকাশ হয়ে পড়বে। তখন সে আর কোনো মতেই অর্চনাকে বাঁচাতে পারবে না। এই কথাটা চিন্তা করেই অবনীশ কিরিটির ওখানে গিয়েছিল, কিন্তু কিরিটির কথা মতো শ্বশুরকে ফোন করতে ইতস্তত করে। যে আক্রোশ জমা হয়ে আছে অর্চনার প্রতি তার মনের মধ্যে এই 5 বছরে, সেটা যদি অকস্মাৎ একটা অগ্নিকাণ্ড ঘটিয়ে দেয়, অর্চনাকে কি তার বাবা ক্ষমা করতে পারবেন? তার সমস্ত ভবিষ্যৎ প্ল্যানই তো লণ্ডভণ্ড হয়ে যাবে। 7-5 ভেবে অবনীশের সাহস হলো না আর শেষ পর্যন্ত তার শ্বশুরকে ফোন করতে। সন্ধ্যায় কিরিটি এলো অবনীশের গৃহে। বৃষ্টি তখনও থামেনি, ঝিরঝির করে পড়ছে, আকাশ মেঘে ঢাকা। অর্চনা আর অবনীশ ঘরের মধ্যে বসেছিল। নবনিযুক্ত ভৃত্য এসে বললে, কিরিটিবাবু এসেছেন। অবনীশ বললে, ওপরে এই ঘরে নিয়ে আয়। ভৃত্য চলে গেল। অর্চনা সোফা থেকে উঠে পড়ল, বলল, আমি পাশের ঘরে যাচ্ছি অবনীশ। না না, তুমি বসো অর্চনা। কিরিটির যদি তোমাকে কিছু জিজ্ঞাসা থাকে আবার তোমাকে ডাকতে হবে। বসো, সে আমার বন্ধু, তোমার বর্তমান বিপদে সেই হয়তো তোমায় পথ দেখাতে পারে। অর্চনার আর ওটা হলো না। কিরিটি এসে ঘরে প্রবেশ করল। এসো কিরিটি, আলাপ করিয়ে দিই, এই অর্চনা। কিরিটি একবার মাত্র অর্চনার দিকে তাকিয়ে ছোট্ট একটা নমস্কার জানিয়ে অন্য একটা সোফায় ওদের মুখোমুখি বসল। তোমার শ্বশুরমশাইকে ফোন করেছিলে তো অবনীশ? না, শেষ পর্যন্ত অনেক ভেবে মনে হলো তাকে এখানে এই সময় না ডাকাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু ডাকলে বোধহয় ভালোই করতে, কারণ সমরেন্দ্র হত্যা রহস্যের একটা মীমাংসা হয়তো হয়ে যেত। তুমি কি তাহলে সত্যি সত্যি তাকে সন্দেহ করো? দেখো অবনীশ, তোমরা দুজনেই এখানে আছো, আমি সত্যি কথাটাই তোমাদের বলছি। সব কিছু দেখে শুনে আমার ধারণা হয়েছে সে রাত্রে সমরেন্দ্রকে হত্যা করতে পারে 3 জন। 3 জন? হ্যাঁ। কোন 3 জন? অবনীশ বললে। প্রথম হচ্ছে তুমি। আমি? হ্যাঁ তুমি। না না, অর্চনা চেঁচিয়ে ওঠে, না মিস্টার রায়, ও তাকে হত্যা করেনি, বিশ্বাস করুন। কিরিটি বলতে লাগলো, দ্বিতীয়ত উনি তোমার স্ত্রী। কিরিটি, অবনীশ কি বলতে চাই যেন, তাকে থামিয়ে দিয়ে কিরিটি বললে, আর তৃতীয় জন হচ্ছেন তোমার শ্বশুর মশাই। বাবা? হ্যাঁ অর্চনা দেবী, আপনার বাবা। অর্চনার বাবা? কিরিটি, কি বলছো তুমি? কিরিটি বলতে লাগলো, অবনীশ ভেবে দেখো, হোটেলের 203 নম্বর ঘরে যেখানে বসে সমরেন্দ্র সে রাত্রে মদ্যপান করছিল, সেখানে রাত 10:45 থেকে 11:30-র মধ্যে তোমরা 3 জনেই কেবল যেতে পারতে, এবং তোমাদের 3 জনের যে কোনো একজনের পক্ষে অনায়াসই তাকে হত্যা করতে পারাটা আদৌ অসম্ভব ছিল না। তোমাদের 3 জনেরই হত্যার মোটিভ ছিল।
হত্যা করবার প্রচুর চান্স ছিল, সম্ভাবনাও ছিল, এবং প্রবাবিলিটি, চান্স, মোটিভ বিচার করলে তোমাদের তিনজনের কথাই সর্বাগ্রে মনে আসে। অবনীশ চেয়ে থাকে কিরিটির মুখের দিকে। কিরিটি থামেনি তখনও, বলেই চলেছে, তোমার, অর্চনা দেবীর এবং তোমার শ্বশুরের প্রত্যেকেরই সমরেন্দ্রর ওপরে আক্রোশ ছিল, যেটা তাকে হত্যার মোটিভ হিসাবে অনায়াসেই ধরে নেওয়া যেতে পারে। আর সমরেন্দ্রর ওপরে যদি বলি তোমার আক্রোশটাই ছিল সবচাইতে বেশি, তাহলে কি ভুল বলা হবে অবনীশ? যে সুযোগটা তোমার এই 5 বছরে আসেনি, সেটাই অকস্মাৎ এসে গেল সমরেন্দ্র কলকাতায় ফিরে আসায়। তারপর তোমার স্ত্রীর সঙ্গে তোমার দেখা হলো, এবং যখন তুমি জানতে পারলে তোমার স্ত্রী এখনো তোমাকে ভোলেনি, তখন অর্চনা দেবীকে আবার ফিরে পাবার জন্য যদি তুমি ব্যগ্র হয়ে ওঠো, তাতে তো আশ্চর্যের কিছু নেই। তাছাড়া তুমি জানতে সমরেন্দ্রর হাত থেকে সহজে তুমি অর্চনা দেবীকে ছিনিয়ে আনতে পারবে না। তাকে ফিরিয়ে আনতে হলে সমরেন্দ্রকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়াটা হচ্ছে একমাত্র পথ। সকলেই ভাববে তুমি হোটেলে নিশ্চয়ই যাবে না, আর কেনই বা যাবে? না না কিরিটি বাবু, ও হত্যা করেনি সমরেন্দ্রকে, সহসা আবার চেঁচিয়ে উঠল অর্চনা। অবনীশী সমরেন্দ্রকে হত্যা করেছে তা তো এখনো পর্যন্ত আমি বলিনি অর্চনা দেবী, বলেছি মাত্র প্রবাবিলিটি, চান্স এবং মোটিভের কথা। তারপর আপনারও তো ও সবই ছিল। আমি? হ্যাঁ আপনি। হঠাৎ ওই সময় দরজার বাইরে মণিময় মল্লিকের ভরাট কণ্ঠস্বর শোনা গেল। অবনীশ! চকিতে উঠে দাঁড়ায় অবনীশ। সর্বনাশ, শ্বশুর মশাই! কিরিটি ওই সময় শান্ত গলায় আহ্বান জানালো, আসুন মিস্টার মল্লিক, আমরা সবাই এই ঘরে। মণিময় মল্লিক এসে ঘরে ঢুকলেন। ঘরের মধ্যে উপস্থিত সকলের দিকে তাকালেন। বসুন মিস্টার মল্লিক, কিরিটি বললেন। আমি নির্মলের নাম করে ফোন করেছিলাম এই সময় এখানে আপনাকে আসবার জন্য। আপনি? মণিময় মল্লিক তাকালেন কিরিটির মুখের দিকে। জবাব দিল অবনীশ, আমার বন্ধু সত্যসন্ধানী কিরিটি রায়। কিরিটি নমস্কার করে বলল, নমস্কার, বসুন মিস্টার মল্লিক। আপনি তো শুনেছেন পরশু সকালে মহারাজা হোটেলের 4 তলায় 203 নম্বর ঘরে সমরেন্দ্রকে গুলিবিদ্ধ মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। সংবাদপত্রে পড়েছি, মণিময় বললেন। তার আগে ব্যাপারটা আপনি জানতেন না? না। কিন্তু আমি যদি বলি আপনি জানতেন? জানতাম। হ্যাঁ, কারণ আপনি সে রাত্রে হোটেলের ওই ঘরে 9:30 বা তার কিছু পরে গিয়েছিলেন। না না, কথাটা অস্বীকার করবার চেষ্টা করে কোনোই লাভ হবে না মণিময় বাবু, কারণ সে রাত্রে যে আপনি 203 নম্বর ঘরে গিয়েছিলেন তার অকাট্য প্রমাণ আমার কাছে আছে, জানেন? কি প্রমাণ? পকেট থেকে কাগজে মোড়া ইন্ডিয়া কিং এর টুকরো দুটো বের করলো কিরিটি। এইগুলোই তার প্রমাণ, ইউর ব্র্যান্ড। গুম হয়ে গেলেন মণিময় মল্লিক কিছুক্ষণ, তারপর বললেন, হ্যাঁ গিয়েছিলাম। তারপর তার সঙ্গে কয়েকটা কথা বলে আমি চলে আসি। কখন? রাত তখন 9:45 হবে। আমি যদি বলি তা আপনি আসেননি? ঘরের মধ্যে পাথরের মতো কয়েক মিনিটের স্তব্ধতা। কিরিটি বললে, হ্যাঁ আসেননি। অন্তত 11টা পর্যন্ত সে ঘর থেকে আপনি বের হননি। বলুন কখন এসেছেন আপনি, আর কি কথা হয়েছিল আপনাদের মধ্যে? বলতে বাধ্য নই আমি, কিন্তু বললে বোধহয় ভালোই করতেন। কিরিটি শান্ত গলায় বললে, কারণ আপনি একজন আইনজ্ঞ। ওই মামলা যখন আদালতে উঠবে তখন জেরার সামনে। অবনীশ, আমি উঠছি। উঠে দাঁড়ালেন মণিময় মল্লিক। অর্চনা ওই সময় ডেকে উঠল, বাবা। অগ্নিঝরা দৃষ্টিতে ফিরে তাকালেন মণিময় মল্লিক, তারপর তীব্র কণ্ঠে বললেন, তুমি আমার কেউ নয়, আমার কেটি অনেকদিন আগে মারা গেছে। কথাগুলো বলে আর দাঁড়ালেন না মণিময়, ঘর থেকে বের হয়ে গেলেন। অর্চনাও সঙ্গে সঙ্গে ছুটে গেল, বাবা বাবা, শোনো শোনো। দুজনেই ঘরের বাইরে। কিরিটিও উঠে দাঁড়ায়, বাবা। ছুঁয়ো না, ছুঁয়ো না তুমি আমাকে। বলতে বলতে মণিময় মেয়েকে একটা ধাক্কা দিলেন।
অর্চনা টাল সামলাতে পারলো না, সিঁড়ির ওপর গড়িয়ে পড়লো এবং সেখান থেকে গড়াতে গড়াতে একেবারে মাঝের ল্যান্ডিং এ গিয়ে আটকে গেল অর্চনার দেহটা। চিৎকার করে ছুটে নেমে গেল অবনীশ। তাড়াতাড়ি বসে পড়ে অর্চনা শিথিল দেহটা ধুয়াতে আঁকড়ে ধরল। অর্চনা, অর্চনা! কিরিটি সিঁড়ি দিয়ে নেমে এসেছে ততক্ষণে ওদের সামনে। সিঁড়িটা রক্তে তখন ভেসে যাচ্ছে, আর সেই রক্তের মধ্যে অচৈতন্য হয়ে পড়ে আছে অর্চনা। কিরিটি বললে, অবনীশ, শিগগির একে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। অবনীশ তার গাড়িতেই কিরিটির সাহায্যে অচৈতন্য অর্চনাকে তুলে নিয়ে হাসপাতালে ছুটল। অর্চনা মিথ্যা বলেনি, সত্যি সত্যি সে অন্তঃসত্ত্বা ছিল এবং শেষ হয়ে গেল। অঙ্কুরেই বিনষ্ট হয়েছে গর্ভের ভ্রূণ, ডাক্তার বললেন। জ্ঞান তখনও ফেরেনি অর্চনার। ওদিকে রাত্রি তখন শেষ হয়ে আসছে। কন্যার শিয়রের পাশে স্তব্ধ হয়ে বসেছিলেন মণিময়। এ তিনি কি করলেন? অবনীশে দাঁড়িয়ে এক পাশে, কিরিটিও পাশে দাঁড়িয়েছিল। সে একসময় মণিময়ের কাঁধে হাত রাখল নিঃশব্দে। মণিময় মুখ তুলে তাকালেন কিরিটির মুখের দিকে। মিস্টার মল্লিক, আসুন, কিরিটি মৃদু গলায় বললে। কোথায়? বাইরে আসুন বলছি। কেবিনের বাইরে এসে দাঁড়ালেন মণিময়। বললেন, থানা থেকে কি খবর নিয়ে গেছে? না। কেন আসেনি? আমাকে গ্রেপ্তার করবে না তারা? কেন আপনাকে গ্রেপ্তার করবে কেন তারা? আমি তো সমরেন্দ্রকে সে রাত্রে তার পিস্তলটা দিয়ে গুলি করে মেরে, কিন্তু পিস্তলে তো আপনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। তবে তবে কার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? মণিমায়ের গলা দিয়ে কোনো মতে শব্দটা বেরোলো। অর্চনা দেবীর। না না, আমার আমার চেঁচিয়ে উঠলেন মণিময় মল্লিক। আপনি জানেন না মিস্টার রায়, আমি তাকে সে রাত্রে হত্যা করেছি। না মিস্টার মল্লিক। আচ্ছা, আমি চলি। আপনার সঙ্গে আমার যে কথা হলো সেসব খুনাক্ষরে অবনীশ বা অর্চনা দেবীর কাছে প্রকাশ করবেন না যেন। কিন্তু পুলিশ তার আগে প্রমাণ করবে, তারপর তো জানবেন আমি মুখ খুলব না। যদি কখনো খুলি জানবেন আপনার মেয়ে বেনিফিট অফ ডাউটে মুক্তি পেয়েছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।